উনি যদি মনে করেন যে পুলিশ নামিয়ে ভয় দেখিয়ে তৃণমূলের গুন্ডা দিয়ে ভাঙচুর করে মানুষকে ভয় দেখাবেন, সেটা হবে। সন্দীপ ঘোষকে উনি যেভাবে প্রোটেক্ট করছেন, এবং এখনও আমি বলবো সিবিআইও সন্দীপ ঘোষকে প্রোটেক্ট করছে, না হলে এই ঘটনার সাথে সন্দীপ ঘোষ জড়িত নেই এটা একটা বাচ্চাও স্বীকার। সন্দীপ ঘোষ যে মহিলাদের ওপর টর্চার করতো সেটা এখন বেরিয়ে আস। উনি তো চান না মহিলারা পড়াশোনা করুক, সেটা অত্যাচারের মধ্যে পড়ে না? সেটাও তো অত্যাচারের মধ্যে পড়ে। উনি চান মহিলারা অশিক্ষিত থাকুক, উনি চান মহিলারা চাকরি না পাক, উনি চান মহিলারা রাস্তায় না বেরোক, সেগুলো অত্যাচার না? 2011 সালে যখন ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রী বলেছিলেন বদলা নয় বদল চাই। তিনি আজ মেয়র রোডের সভা থেকে গত কয়েকদিন আগে বলছেন যে ওসব কথা ভুলে যাও, এখন তোমাদের যা বোঝো সেটাই করো। সেই নিয়ে প্রতিহিংসার রাজনীতিও শুরু হয়েছে। লাভলি মৈত্র বলছেন যে বদলা হয়নি বলেই বিরোধীরা এত শক্তি পাচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রীর কথা আর কাজ আর এক। না, সেটা তো অবশ্যই ওনার ওই কথা, মানে ওনার আরও অনেক কিছু উনি করেছেন যেগুলো দিয়ে বোঝা যায় যে ওনার কথায় কাজ আর এক। এবং মানুষ কবে বুঝবে, মানুষ কবে ওনাকে পদত্যাগ করতে জোর করবে, সেই আন্দোলনটা সেই দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সেই আন্দোলন চলছে, জোরদার আন্দোলন চলছে। উনি যদি মনে করেন যে পুলিশ নামিয়ে ভয় দেখিয়ে তৃণমূলের গুন্ডা দিয়ে ভাঙচুর করে মানুষকে ভয় দেখাবেন, সেটা হবে না। তিনি পরিসংখ্যান দিয়ে বলছেন আমার রাজ্যে অনেক কম এই ধর্ষণ কাণ্ড, তাই আমি পদত্যাগ করব না। ওটাই কথা। ওনার কাছে কেন কম মনে হচ্ছে বলুন তো? কারণ ওনার কাছে এগুলো ছোটো ঘটনা মনে হয়। উনি কোনো ঘটনাকেই সেরমভাবে গোনে না। আজকে সেদিনকে যদি ওই গাড়িটা না আটকানো হতো, বিভিন্ন মানুষ মিলে যদি গাড়িটা না আটকাতো, এটাও একটা ছোটো ঘটনার মতো বাইপাস করে চলে যেত। কিন্তু এখন নিজেকে ডিফেন্ড করতে গিয়ে উনি তথ্যকে ভুলভাবে ফেললে তো হবে না। আপনি বলুন না, এই 9ই অগস্ট থেকে 9ই সেপ্টেম্বরের মধ্যে কটা আমরা ধর্ষণকাণ্ড জানতে পেরেছি। আর শুধু ধর্ষণ কেন, একটা মেয়ের সুরক্ষা নেই। একটা রাজ্যে একটা আন্দোলন করছে, একটা মেয়েকে এসে তার জামা ছিঁড়ে দিচ্ছে, মারছে একজন মহিলাকে, কিছু পুলিশরা এসে মারছে, সেখানে মহিলা পুলিশও নেই। মানে আমার মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে কিনা সেটা জানার জন্য তো আমার খালি ধর্ষণের পরিসংখ্যান দেখতে হবে না। মহিলাদের ওপর অত্যাচার তো বিভিন্নভাবেই চলছে, তার কোনো সুরক্ষা নেই তো। এবং যে সরকার, যারা বেসিক্যালি মডেল এমপ্লয়ার হওয়ার কথা, সেই সরকারি ব্যবস্থাগুলোকে বন্ধ করে দিয়ে সব কিছু তো প্রাইভেটের হাতে তুলে দিচ্ছে, যাতে সরকারকে কোনো দায়ভারই নিতে না হয়। যা হয়েছে প্রাইভেটে হয়েছে। উনি তো চান না মহিলারা পড়াশোনা করুক, সেটা অত্যাচারের মধ্যে পড়ে না? সেটাও তো অত্যাচারের মধ্যে পড়ে। উনি চান মহিলারা অশিক্ষিত থাকুক, উনি চান মহিলারা চাকরি না পাক, উনি চান মহিলারা রাস্তায় না বেরোক, সেগুলো অত্যাচার নয়। অত্যাচার মানে শুধুমাত্র এক্সট্রিম ধর্ষণের কথা বলে তো লাভ নেই। উনি তো সারাক্ষণ অত্যাচার করে চলেছেন। এবং উনি যেভাবে কথা বলেন, যে বলুন না, ওনার ওই কার এক বিজেপির কার ওয়াইফ ওনার দলে যোগ দিয়েছেন, বিজেপির ওই লোকটার নাম ভুলে যাচ্ছি আমি, ওনাকেও উনি যেভাবে মঞ্চে দাঁড়িয়ে জঘন্যভাবে কথা বলেছেন, হ্যাঁ, ওনাকে উনি যেভাবে বডি শেমিং করেছেন, যদি ওই সৌমিত্র খায়ের স্ত্রীর নামটা জানি না, আমার মনে পড়ছে না, সুজাতা খা, যেভাবে বডি শেমিং করেছেন, যদি সুজাতা খায়ের এক ফোঁটাও নিজের প্রতি সম্মান থাকতো, উনি সেখান থেকে দাঁড়িয়েই নেমে যেতেন মঞ্চ থেকে। এইগুলো হয়তো মনে হচ্ছে যে খুব ছোটোখাটো বিষয়, ছোটোখাটো নয় এগুলো। একজন মুখ্যমন্ত্রী আপনারা এক ওপেনলি বলছে, হ্যাঁ তোমার মোটা টোটোটা চেহারা তো তুমি খুব ঝগড়ুটে, এই ধরনের কথা বলতে উনি অভ্যস্ত, একজন মহিলার সাথে। জহর সরকার তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তিনি ইস্তফা দিচ্ছেন এবং তাতে লিখছেন যে মাননীয় মহোদয়া, বিশ্বাস করুন এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি, এর মূল কারণ কতিপয় পছন্দের আমলাও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশি শক্তির আস্ফালন। এতদিন উনি ইস্তফা দেননি কেন? এর আগেও কামারহাটি থেকে শুরু করে বিভিন্ন সবই তো, এবং এই শিক্ষা দুর্নীতি যখন চলেছে তখন মনে হয়নি ইস্তফা দেওয়ার কথা? আমার না এই টিএমসির এই যে টিএমসি বিজেপির ইস্তফার বিষয়টা না, সত্যিই বলছি, বিশ্বাস করুন, জহর সরকার ইস্তফা দিল কি দিল না, রচনা ব্যানার্জি কাঁদলো কি কাঁদলো না, এগুলো সত্যিই কিছু ম্যাটার করে না। একটা আন্দোলন চলার জন্য না কোনো মুখের প্রয়োজন হয় না। গণ আন্দোলন যখন হয় তখন মানুষদের কথাটাই ভাবা দরকার। কে ইস্তফা দিল না তাতেই আন্দোলন তাতেই আন্দোলনে কিছু এসে যাবে না। এখানে কেউ বসে নেই যে কে মমতা ব্যানার্জি পদত্যাগ সবাই দাবি করছে,
কিন্তু ছোটোখাটো এই যারা আছে নেতা, তারা ইস্তফা দিয়ে মমতা ব্যানার্জিকে কী বললো না বললো, তারা টিএমসি ছাড়লো না বিজেপি জয়েন করলো না রাস্তায় এসে দাঁড়ালো, তাতে এই আন্দোলনে কোনো উন্নতিও হবে না, কোনো অবনতিও ঘটবে না। তাই এই বড় বড় মাথাদের ব্যাপারে আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আলোচনা করাটা আমাদের বন্ধ করাটা খুব দরকার। তৃণমূলের আর এক সাংসদ দেবকে বারে বারে দেখা যাচ্ছে এরা মানে সরকারের বিরুদ্ধে কি কিছু হলেও মন্তব্য করতে, ছেড়ে দিক। সেই দিক থেকে কুণাল ঘোষ তাকে বলছেন তুমি চৈতন্য হচ্ছ। সেটা দেব আর কুণাল ঘোষের ব্যাপার, ওরা বন্ধু, ওরা একই দলে আছে। এবার দেবের যদি এতটাই মনে হয় যে হ্যাঁ এই দল ঠিক নয়, ছেড়ে দিক, ওনার এমপি পদ ছেড়ে দিক, দিয়ে সাধারণভাবে থাকুক না। আমি তো ওটাই বলছি যে একটা রাজনৈতিক কাজ করতে গেলে কেন তার মনে হবে যে আমাকে একটা দল করতে হবে, সে তো নিজে স্বাধীনভাবেই করতে পারে। এবং দেবের তো বক্তব্য ছিল যে দেবের নিজস্ব যেই ফেম আছে, জনপ্রিয়তা আছে, সেটাই মানুষ তাকে জেতাচ্ছে। সে নির্দলভাবে দাঁড়াক, মানুষ জেতাক না হয় তাকে, নির্দলভাবে কাজ করে। জুনিয়র ডাক্তারদের যে যখন আন্দোলন চলছিল তখন দেখা গেল তাদের হাতে ছিল গোলাপ এবং প্রতীকী ছিল শিরদাঁড়া। সেখানে পুলিশ 9 ফুট উঁচু ব্যারিকেড, একদম লোহার চেন দিয়ে বাঁধা, কিন্তু এই ব্যারিকেড বা ইত্যাদির যে কর্ডন করতে দেখা যায়নি কিন্তু যেদিন 14ই আগস্ট রাত্রে। না, এবার সেটাই কথা। শুধু তাই কেন, 14ই আগস্ট রাতের কথার আগেও 9ই আগস্টের কথা বলি না আমরা, এত বছরের আরজি করের কথা বলি না আমরা, যে এত বছর কেন সেই প্রোটেকশন ছিল না। আজকে নবান্নকে যেভাবে প্রোটেক্ট করেছে, আরজি করকে কেন প্রোটেক্ট করতে পারেনি? আমাদের একজন মানে আমাদের মধ্যে একজন ডাক্তারকে কেন এভাবে মরতে হলো? এই পাশবিক অত্যাচারের মধ্যে দিয়ে কেন যেতে হয়েছে? প্রোটেকশনটা কোথায় ছিল? মমতা ব্যানার্জি নিজেকে যেভাবে ঘিরে রেখেছিল নবান্ন অভিযানে দিন, বা পুলিশ যেভাবে নিজেদেরকে লালবাজারে ব্যারিকেড করে রেখেছিল, কিন্তু তারাও তারপরে সরাতে বাধ্য হয়েছে, কারণ ওই আর কি আন্দোলনের জোর আরও বাড়বে। কারণ এরা যত নিজেদেরকে উলঙ্গ করবে, মানুষের কাছে তত আরও জিনিসটা পরিষ্কার হবে। কিন্তু আমার বক্তব্য এই যে তৎপরতা, এই যে প্রোটেক্ট করার এই যে ক্ষমতা, মানে পুলিশের তাহলে যে একটা ক্ষমতা আছে সেটা তো বোঝা যাচ্ছে, প্রোটেকশনের ক্ষমতা আছে। তো নিজেদেরকে প্রোটেক্ট না করে, দিদিকে প্রোটেক্ট না করে, সাধারণ মানুষকে তো প্রোটেক্ট করতে পারতো। এই আরজি করটাকে তো প্রোটেক্ট করতে পারতো। এই আরজি কর তো দিনের পর দিন চলছে। বায়োমেডিক্যাল বেস নিয়ে এই যে বিভিন্ন যে যারা এই বিষয় নিয়ে আওয়াজ তুলেছে তাদেরকে ট্রান্সফার করে দিয়েছে। সন্দীপ ঘোষ পরের পর হরির লুটের মতো চাকরি পেয়েছে, যেখানে মানুষ চাকরি না পাওয়ার জন্য দিনের পর দিন রাস্তায় বসে আছে। সেখানে 1.5 বছর আগে থেকে তার নামে অভিযোগ মুখ্যমন্ত্রী। সেটাই আমার বক্তব্য, যে বিষয়টা 14ই আগস্ট 9ই আগস্ট না, বিষয়টা এতদিন ধরে এটাকে চলতে দিয়েছে, এতদিন ধরে সেটাকে চালিয়ে সেটাকে ফুলে ফেপে উঠেছিল আরজি কর, একটা মানে একটা আস্তানা হয়ে উঠেছিল এইসব ক্রিমিনালদের। আর সেটা তো বেরোচ্ছে। সন্দীপ ঘোষের বিষয়ে যারা এখন কথা বলছেন, বা জুনিয়র ডাক্তারদের মেয়েদের উপর যেভাবে অত্যাচার করতো, মানে কি পাশবিক একটা প্রিন্সিপাল তাকে ক্যালকাটা মেডিকেল কলেজে পাঠিয়ে দিচ্ছে, স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দিচ্ছে। তো এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে স্টেটটা অ্যাকিউজকেই ডিফেন্ড করছে, তাই না? তো জাস্টিস মানে শুধু তো কোর্টের অর্ডার নয়, জাস্টিস মানে একটা সামাজিক বিচার, একটা রাজনৈতিক বিচার, একটা আর্থিক বিচার, সব রকম বিচার থাকে। আর এই আন্দোলনটা এই সব রকম বিচারের জন্য। কিন্তু শেষ দুটি প্রশ্ন আমাদের। রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে নেওয়া আদানিদের 45,855 কোটি টাকার ঋণ মুকুব কাঠগড়ায় কেন্দ্র। ফের একবার সেই কেন্দ্র আদানি সুসম্পর্কের কথা উঠে আসছে, যেখানে তাদের ঋণ মুকুব করে দেয় কেন্দ্র বারে বারে। হ্যাঁ, সে তো জানা কথা। মানে এগুলোতে আমরা অবাক হই না এখন। এবং এই মোদি, আদানি আম্বানি যারা আছে, এদের মোদি তো এদের কথাতেই চলে, মানে এদেরকেই, মানে মোদি তো এদের সাথেই পুরো ব্যাপারটা সেট আপ করেছে। সেই জন্য তো সব কিছুই বিক্রি করে দিচ্ছে, বেসরকারিকরণ করে দিচ্ছে, এবং ইলেকট্রাল বন্ড হচ্ছে তার সব থেকে বড় এক্সাম্পল, যেভাবে প্রাইভেট কোম্পানিগুলো যেভাবে টাকা খাটিয়েছে। তো এগুলোতে সত্যিই অবাক হওয়ার কিছু নেই। এখন এই যে পুরো এই মেকানিজমটাকে ভাঙতে গেলে আমাদেরকেই আওয়াজটা তুলতে হবে, এবং আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে। এবং সেটা যে কোনো দল হোক, যদি কোনো দল, মানে রাজনৈতিক মেন স্ট্রিম দলের কথা আমি বলছি, তারা যদি কোনোরকম কোনো করাপশনের সাথে যুক্ত থাকে, সেই প্রত্যেকটা দলের বিরুদ্ধেই আমি বলবো গর্জে ওঠাটা দরকার। এবং এগুলোতে আমি অ্যাটলিস্ট অবাক হই না এগুলোতে।
সাগর দত্ত মেডিকেল কলেজে চলছে সিন্ডিকেট, এছাড়াও বিভিন্ন মেডিকেল কলেজের থ্রেট কালচার থেকে শুরু করে সিন্ডিকেট বা কারচুপির অভিযোগ সমস্ত কিছু। এরপরেও রাজ্যকে দেখা গিয়েছিল সন্দীপ ঘোষকে একের পর এক পদ দিতে। স্বাস্থ্য ভবন থেকে তাকে সাসপেন্ড করা হয়নি, প্রথমে আইএমএ তাকে সাসপেন্ড করছে। মানে মানুষ প্রশ্ন তুলছে কেই সন্দীপ ঘোষ। রাজ্য বারে বারে তার পক্ষে যাচ্ছে, আপনার কথাতেও তা স্পষ্ট। হ্যাঁ, আমি এবার জানি না কে এই সন্দীপ ঘোষ, মানে ওনার সাথে কি সম্পর্ক সেটা আমি জানি না, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে সন্দীপ ঘোষ ওনার একটা বড় ইয়ের মানে দাবার গুটি। এবং সন্দীপ ঘোষকে উনি যেভাবে প্রোটেক্ট করছেন, এবং এখনও আমি বলবো সিবিআইও সন্দীপ ঘোষকে প্রোটেক্ট করছে, না হলে এই ঘটনার সাথে সন্দীপ ঘোষ জড়িত নেই এটা একটা বাচ্চাও স্বীকার করবে না। সেখানে শুধুমাত্র টাকা তছরূপ, শুধুমাত্র বাকি বায়োমেডিক্যাল ওয়েস্ট পাচার, এই কাজগুলোতে যে শুধুমাত্র সন্দীপ ঘোষ যুক্ত, এটা কেউ বিশ্বাস করবে না। সন্দীপ ঘোষ সেদিনকে ওখানে প্রেজেন্ট ছিলেন, এবং সেদিন রাতে যে আরো লোক প্রেজেন্ট ছিলেন সেদিক থেকে একদমই যে কুচকা ওয়াচ করার জন্য তারা নাকি উপস্থিত ছিলেন। এক্স্যাক্টলি। এবং প্রত্যেকে, এবং সন্দীপ ঘোষ যে মহিলাদের ওপর টর্চার করতো সেটা এখন বেরিয়ে আসছে। এবং সন্দীপ ঘোষকে মানে আমরা অপেক্ষায় আছি, আমরা বুঝতে পারছি একটা বড় নেক্সাস আছে। সেই রিলেশনটা কোনো পার্সোনাল রিলেশন না, পলিটিক্যাল না, আর্থিক রিলেশন, সেটা তো আমরা জানি না, কিন্তু সম্পর্ক আছে বোঝা যাচ্ছে। এবং সেই নেক্সাসটা শুধু মুখ্যমন্ত্রী না, বড় বড় নেতারা ইনভলভ আছে যাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। এবং সেই জন্যই বারবার বলছি যে এই যে আমরা বিচার চাইছি, আন্দোলন, এই আন্দোলনটা হচ্ছে এদেরকে সবার মুখোশটাকে খুলে রাস্তায় নামাতে হবে। এবং এরা যেরকমভাবে উলঙ্গের মতো এই অ্যাকিউজদেরকে প্রোটেক্ট করে যাচ্ছে, সেটা আরও ক্লিয়ার হচ্ছে, দিনের পর দিন আরও ক্লিয়ার হচ্ছে।